আজ পাশ হচ্ছে জাতীয় বাজেট। ব্যক্তি শ্রেণীর আয়করে ছাড় ও কালো টাকা সাদা করার সুযোগ বাতিল সহ নানা পরিবর্তন। মানবতা বিরোধী অপরাধের সাবেক মন্ত্রী ইনুর বিরুদ্ধে রায় আজ। সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা প্রসিকিউশনের। সাতক্ষীরায় খাল খননে ধীরগতি অনিয়ম, দুই পারের গাছ রক্ষায় দাবি, কাজের মান নিয়ে অসন্তোষ স্থানীয়দের। এবং ফুটবল বিশ্বকাপে সেলেসাও ম্যাজিকে জাপানকে হারিয়ে শেষ ১৬তে ব্রাজিল। টাইব্রেকারে জার্মানিকে ক্ষত বিক্ষত করে প্যারাগুয়ের জয়। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি আমি বুশরাত জাহানিমা। ২০২৬-২৭ অর্থ বছরে জাতীয় বাজেট সংসদে পাশ হচ্ছে আজ। নতুন এই বাজেটে বিভিন্ন বিষয়ে পরিবর্তন আনা হচ্ছে বলে আভাস মিলেছে। নতুন অর্থ বছরের বাজেট পাশ হলে তা আগামীকাল থেকে কার্যকর হবে। বাজেটের শেষ মুহূর্তে বড় পরিবর্তনের মধ্যে আছে ব্যক্তি শ্রেণী আয়করে আরও ছাড়, আবাসন খাতে কালো টাকা সাদা করার সুযোগ বাতিল, মুদি দোকান সহ ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠান মূল্য সংযোজন কর বা ভ্যাটের আয়তমুক্ত রাখা এবং ব্যাংক হিসাব চালু করতে করদাতা শনাক্তকরণ নাম্বার বা টিআইএন এর ব্যবহার বাধ্যবাধকতা করার বিধান প্রত্যাহার ইত্যাদি। এর আগে সোমবার সন্ধ্যায় কর ও ভ্যাট ব্যবস্থায় বড় কিছু সংশোধনী নিয়ে জাতীয় সংসদে পাশ হয়েছে ২০২৬ সালের প্রস্তাবিত অর্থবিল। এবার পাশকৃত অর্থবিলে থাকছে না কালো টাকা সাদা করার সুযোগ। ব্যাংক অ্যাকাউন্ট খুলতে লাগবে না টিআইএন। ব্যক্তি পর্যায়ে কর মুক্ত আয়সীমা ধরা হয়েছে ৪ লাখ টাকা। অর্থমন্ত্রী আমির খসরু চৌধুরী বলেন, অর্থনীতিকে ভঙ্গুর ব্যবস্থা থেকে তুলে ধরতে বেসরকারি খাত, বিনিয়োগ ও উদ্যোক্তা তৈরির মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিকে গুরুত্ব দিচ্ছে সরকার। সোমবার সংসদের দ্বিতীয় দফার অধিবেশন শুরু হয় বিকেল ৩:৩০টায়। অধিবেশনে প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নেন সংসদ সদস্যরা। আইন প্রণয়ন কার্যাবলীর অংশে প্রস্তাবিত অর্থবিলে কয়েকটি সংশোধনীর প্রস্তাব করেন এমপিরা। পরে একাধিক সংশোধনী সহ পাশ হয় অর্থবিল ২০২৬। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, সংসদে স্থিরীকৃত আকারে অর্থবিল ২০২৬ পাশ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সংসদে স্থিরীকৃত আকারে অর্থবিল ২০২৬ পাশ হলো। এর আগে সংসদে কথা বলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, অর্থনীতিকে ভঙ্গুর অবস্থা থেকে তুলে ধরতে বেসরকারি খাত, বিনিয়োগ ও উদ্যোক্তা তৈরির মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিকে গুরুত্ব দিচ্ছে সরকার। বাংলাদেশের ভবিষ্যৎ অর্থনৈতিক অগ্রযাত্রার প্রধান চালিকা শক্তি হবে বেসরকারি খাত, উদ্যোক্তা, বিনিয়োগ, উদ্ভাবন, কর্মসংস্থান এবং বাংলাদেশের জনগণের সৃজনশীলতা। বিনিয়োগ উৎসাহিত করতে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করেন অর্থমন্ত্রী। প্রকল্প মূল্যায়নে, দুর্নীতি ঠেকাতে স্বচ্ছতা আনয়নের কথাও বলেন। আসল দুর্নীতি হয় প্রকল্প মূল্যায়নের ক্ষেত্রে। এখানে আমরা স্বচ্ছতা নিয়ে আসছি। ভ্যালু ফর মানি, রিটার্ন অন ইনভেস্টমেন্ট, কর্মসংস্থান সৃষ্টি, পরিবেশগত বিবেচনা, এই অগ্রাধিকার ও নীতিগুলোকে সামনে রেখে আমরা বাজেট বাস্তবায়ন ও এর চ্যালেঞ্জ সমূহ মোকাবেলা করব। ঋণ নির্ভরতা থেকে সরে এসে স্বনির্ভর অর্থনৈতিক কার্যক্রমকে সরকার গুরুত্ব দেবে বলেও জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। আমরা ঋণ নির্ভর অর্থনীতি থেকে বিনিয়োগ নির্ভর অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছি। MR আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। এর আগে উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি ও পানি সংকট নিরসনে অগ্রাধিকার ভিত্তিতে যে কোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়নে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার সকালে প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে অর্থনীতি, কৃষি, শিক্ষা এবং জ্বালানি খাতের দীর্ঘমেয়াদী সংস্কার ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন তিনি। এবারের বাজেট সব শ্রেণীর মানুষের জন্য স্বস্তি আনবে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। মাননীয় অর্থমন্ত্রী যখন বাজেটটি উপস্থাপন করেছিলেন, অনেকগুলো বিষয়ের মধ্যে আমরা দেখেছিলাম সেদিন আমাদের বোনেরা একটি বিষয়ে জানার পরে অত্যন্ত জোরালোভাবে শুভেচ্ছা জানিয়েছেন উভয় পক্ষের। সেটা হচ্ছে যে নিত্য প্রয়োজনীয় যেসব জিনিস আছে
নিত্য প্রয়োজনীয় বলতে যা আমরা সাধারণত বুঝে থাকি এরকম 61 পণ্যের উপর বলা যায় সম্পূর্ণভাবে আগে যা ট্যাক্স ছিল সেগুলো প্রত্যাহার করে নেওয়া হয়েছিল। দেশের স্বার্থ রক্ষায় আমাদের প্রথম দর্শন হলো সবার আগে বাংলাদেশ। জনগণের স্বার্থ রক্ষায় আমাদের দর্শন হলো সবার জন্য বাংলাদেশ। আমাদের লক্ষ্যই হচ্ছে জনগণের অর্থ জনগণের কল্যাণে উৎপাদনশীল খাতে ব্যয় হবে, এটিই আমাদের নীতি, এটি আমাদের লক্ষ্য। জনগণের কতটা উপকারে আসবে, কি পরিমাণ কর্মসংস্থান সেটি তৈরি করবে এবং তা পরিবেশের উপরে কি প্রভাব ফেলবে, এই বিষয়গুলি হচ্ছে আমাদের বিবেচনা প্রকল্পের। আমাদের অর্থনৈতিক কৌশল 3টি ধাপে আমরা বাস্তবায়ন করতে চাই মাননীয় স্পিকার। সংসদে তোষামোদের জন্য গান কবিতা উপস্থাপনের অতীতের অপসংস্কৃতি বন্ধের আহ্বান জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, সংসদ কোনো তোষামোদের জায়গা নয়, এটি দায়িত্ব পালনের স্থান। প্রস্তাবিত 2026-27 অর্থ বছরের বাজেট আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন ডক্টর শফিক। সরকারি এবং বিরোধী দলের চিন্তা এক হওয়া সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি। এ সময় দেশের অর্থবছর পরিবর্তনের প্রস্তাব দেন বিরোধী দলের নেতা। এই বাজেটকে আমি বড় বলবো না, ছোটও বলবো না, মধ্যমও বলবো না। আমি বলবো জাতির প্রয়োজনে যা দরকার সেই রকম বাজেটে নিতে হবে। জনগণের সম্পদ জনগণকে ফিরিয়ে দিতে হবে, আর সম্পদের সাথে কালপিটদেরকে ফিরিয়ে আনতে হবে। শুধু সম্পদ আসলো, কালপিটরা থেকে গেল, তাহলে কিন্তু সঠিক শিক্ষা হবে না। ওদেরকেও ফিরিয়ে এনে শাস্তির মুখোমুখি করতে হবে, তাহলে বাকি আর কেউ কালো হাত জনগণের সম্পদের দিকে বাড়ানোর আর সাহস করবে না। মেধাবীরাই বাংলাদেশের গেম চেঞ্জার উল্লেখ করে আজকের শিক্ষার্থীরাই ভবিষ্যতের বাংলাদেশকে এগিয়ে দেবে, এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, শিক্ষার্থীরা যে বিষয়ে আগ্রহী সেক্ষেত্রেই তাদের বিকাশের সুযোগ করে দিতে চায় সরকার। সোমবার রাজধানীতে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। তোমরা বাংলাদেশকে সামনে নিয়ে যাবে, তোমরা বাংলাদেশকে গড়ে তুলবে, সেটা স্পোর্টসে হোক, সেটা ইনোভেশনে হোক, সেটা যে কোনো কিছুতেই হোক না কেন, বাংলাদেশকে ভবিষ্যতের সামনে পৃথিবীতে, ভবিষ্যৎ পৃথিবীতে তোমরা নেতৃত্ব দিবে এবং নতুন নতুন পরিকল্পনা করতে পারবে, যেটি তোমাদের উপকার হবে, যেটি দেশের উপকার হবে, যেটি দেশের মানুষের উপকার হবে। সবাইকে প্রত্যেক বছর একটা করে গাছ লাগাতে হবে, একটা করে গাছ রোপণ করতে হবে। কৃষিতে বাজেট না বাড়লে খাদ্য নিরাপত্তা হুমকিতে পড়বে বলে মনে করছেন কৃষি গবেষকরা। জানান, দেশের জিডিপিতে কৃষির সরাসরি অবদান 11%। তাই বাজেটে বাজার ব্যবস্থাপনা সহ উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করতে হবে। আর সরকারের ভীষণ তুলে ধরে দেশের খাদ্য নিরাপত্তা ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কৃষি বাজেটে আরও বরাদ্দ বাড়ানোর তাগিদ দেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প বিষয়ক উপদেষ্টা রুহুল কবির রিজভী। কৃষি বাজেটে যেটা 43,000 সামথিং যে বাজেট বরাদ্দ করা হয়েছে গত বছরের তুলনায়, যেটা 37,000 সামথিং ছিল। কিন্তু যদি আমরা এর সাথে মূল্যস্ফীতি যোগ করি তাহলে আমি বলবো যে এটা যে খুব বেশি বরাদ্দ হয়েছে তা নয়, কিন্তু একটা ভিশন আছে যে আমরা তো ক্রমান্বয়ে আমরা মানে এটাকে এগিয়ে নিয়ে যাব। অর্থনীতিতে কৃষির অবদান যদি 7-8% করা যায় তাহলে এটা আমার মনে হয় যে আরো ভালো হতো। জুলাই আন্দোলনে কুষ্টিয়ায় 6 জন হত্যাসহ 8 অভিযোগে সাবেক মন্ত্রী জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে হওয়া মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ঘোষণা হবে আজ। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বিচারিক প্যানেল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এই মামলার রায় ঘোষণা করবেন। গেল 14 মে এই মামলার যুক্তিতর্ক শেষ হয় এবং 22 জুন রায় ঘোষণার দিন ধার্য হয়। কুষ্টিয়ায় নিহত 6 জনরা হলেন শ্রমিক আশরাফুল ইসলাম, সুরুজ আলী বাবু, শিক্ষার্থী আব্দুল্লাহ আল মুস্তাকিন, ওসামা, ব্যবসায়ী বাবলু ফরাজি ও চাকরিজীবী ইউসুফ শেখ। বর্তমানে গ্রেফতার হয়ে কারাগারে আছেন হাসানুল হক ইনু। মামলায় সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা করছে প্রসিকিউশন। এ নিয়ে আরও জানাতে ট্রাইব্যুনাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুদাসসির আলী। মুদাসসির, হাসানুল হক ইনুর রায় ঘিরে ট্রাইব্যুনালের নিরাপত্তা ব্যবস্থা এবং প্রস্তুতি কেমন দেখছেন, এই ব্যাপারে জানাবেন।
আমি একটু বলে রাখি এই মামলার একটি সারমর্ম। বিষয়টি হচ্ছে যে হাসানুল হক ইনুর বিরুদ্ধে যে অভিযোগটি রয়েছে সেটি হচ্ছে কিন্তু 2024 সালে যখন গণ অভ্যুত্থানটি শুরু হয় তখন কিন্তু আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন সহ 14 দলীয় জোটের যতজন নেতাকর্মীরা এই আন্দোলনকারীদের উপর সহিংস পদক্ষেপ নেওয়ার জন্য যে সোচ্চার ছিলেন তাদেরই কিন্তু একজন ছিলেন কিন্তু হাসানুল হক ইনু। তিনি কিন্তু তার নিজ নির্বাচনী এলাকায় আন্দোলনকারীদের উপর গুলি চালানোর জন্য এবং দমন পীড়নের জন্য তৎকালীন পুলিশ সুপারকে কিন্তু তিনি ফোন দিয়েছেন এবং তার সাথে কথা বলে তিনি কিন্তু খুব কঠোর হস্তে এই আন্দোলনকারীদের দমনের জন্য তিনি কিন্তু পুলিশ সুপারকে বিভিন্নভাবে কিন্তু নির্দেশ দিয়েছেন বলে প্রসিকিউশন তাদের তথ্য প্রমাণে কিন্তু ট্রাইব্যুনালে কিন্তু উপস্থাপন করেছেন। যদিও আসামি পক্ষের আইনজীবীরা এও দাবি করেছেন যে সেই অডিও রেকর্ড সে ফোন রেকর্ডে কিন্তু কোথাও হাসানুল হক ইনু কিন্তু গুলি চালানোর নির্দেশ দেননি। হয়তোবা সে সময়কার যে একটা বিশৃঙ্খলা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল তার দমনের জন্য হয়তোবা তিনি একটু কঠোর হতে বলেছেন কিন্তু গুলি চালানোর নির্দেশ দেননি। এছাড়াও কিন্তু হাসানুল হক ইনুর বিরুদ্ধে আরেকটি গুরুত্বপূর্ণ অভিযোগ হচ্ছে এই মামলায়, সেটি হচ্ছে তিনি শেখ হাসিনাকেও কিন্তু বিভিন্ন সময় অর্থাৎ আন্দোলন চলাকালীন বিভিন্ন সময় কিন্তু খুব উস্কানি দিয়েছেন এবং তিনি কয়েকবারই শেখ হাসিনার সঙ্গে কথা বলেছেন এবং এই শেখ হাসিনার সঙ্গে কল রেকর্ডটিও কিন্তু ট্রাইব্যুনালে তিনি উপস্থাপন করেছেন এবং সেখানেও কিন্তু তিনি 14 দলীয় যে বৈঠক হয়েছিল সেই বৈঠকেও কিন্তু তিনি ছিলেন এবং তিনি সহিংস পদক্ষেপ নেওয়ার জন্য শেখ হাসিনাকে বিভিন্নভাবে পরামর্শ দিয়েছেন বলে এই অভিযোগে আছে। তো এখন পর্যন্ত এই মামলা একমাত্র আসামি কিন্তু হাসানুল হক ইনু এবং তাকে কিন্তু এখনও ট্রাইব্যুনালে আনা হয়নি। কিছুক্ষণের মধ্যে কিন্তু ট্রাইব্যুনালে আনা হবে এবং ট্রাইব্যুনালে তোলা হবে এবং দুপুরের দিকে কিন্তু রায়ের আনুষ্ঠানিকতা শুরু হবে। তো এই এখন পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে এই কুষ্টিয়া 6 জন হত্যা মামলা সম্পর্কিত এই ছিল আমার কাছে বলার মতো তথ্য। মুদাসসির, আপনাকে ধন্যবাদ। দেশ গঠনের লক্ষ্যে জুলাই জাগরণ শীর্ষক মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সোমবার সন্ধ্যায় রাজধানীর দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কর্মসূচির ঘোষণা দেন দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। বলেন, ঐতিহাসিক জুলাই সবার মাঝে নতুন প্রত্যাশা ও প্রেরণার বার্তা নিয়ে ফিরে আসে। হাজারো শহীদের আত্মত্যাগ এবং ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে অর্জিত নতুন গণতান্ত্রিক বাংলাদেশের ইতিহাসে জুলাই একটি অনন্য অধ্যায়। তিনি বলেন, জুলাই মাসের তাৎপর্য নতুন প্রজন্ম ও দেশের সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দিতে এবং গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে স্মরণে রাখতে মাসব্যাপী এই কর্মসূচি নেওয়া হয়েছে। দেশ গড়তে জুলাই জাগরণ কর্মসূচি 1 মাসব্যাপী কর্মসূচি 1 জুলাই থেকে 36 জুলাই পর্যন্ত এনসিপি হাতে নিয়েছে। জুলাইয়ের প্রথম দিন ফেসিবাদ বিরোধী ছাত্র সংগঠন সমূহের সংহতি সভা অনুষ্ঠিত হবে। একই সাথে জুলাইয়ের প্রথম দিনে আমরা জুলাই থেকে জনপদ নামে এক কর্মসূচি নেব, যেই কর্মসূচি বিচার এবং গণভোট বাস্তবায়নে মাসব্যাপী উপজেলা পর্যায়ে পদযাত্রার রোডম্যাপ ঘোষণা করবে। সাতক্ষীরার দেবহাটায় বোয়ালমারী খাল পুনঃখনন কাজে ধীরগতি ও অনিয়মের অভিযোগ উঠেছে। প্রকল্পের কাজের মান এবং ধীরগতি নিয়ে স্থানীয়দের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। খালের দুই পারে রোপণ করা গাছ রক্ষায় খুঁটি ও নেট দিয়ে ঘিরে দেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী। আর কে বাপ্পির প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদ আক্তার। দুর্যোগ ও ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের আওতায় গত 23 এপ্রিল কাজ শুরু হয়ে 31 মের মধ্যে শেষ হবার কথা থাকলেও এখনও শেষ হয়নি কাজ। প্রকল্পে বরাদ্দের পরিমাণ 51,53,995 টাকা। এর মধ্যে স্লিপার ব্রিজ বাবদ বরাদ্দ 3,49,460 টাকা এবং বৃক্ষরোপণের জন্য বরাদ্দের পরিমাণ 6,66,600 টাকা। কিন্তু স্লিপার ব্রিজটি তৈরি করা হয়েছে পুরনো ব্রিজের উপরে আর বৃক্ষরোপণ করা হয়েছে নামমাত্র। খালের দুই পারে রোপণ করা গাছগুলো রক্ষায় খুঁটি ও নেট দিয়ে ঘিরে দেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী। গাছ রোপণ করছে, যদি খটা দেওয়া হয়, না হলে এই গাছ ছাগলে খেয়ে ফেলবে। এই খালটা যদি ভালোভাবে কাটতে পারি তাহলে পানি চারিদিক থেকে ভালোভাবে সরবে। প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প হিসেবে যথাযথ নিয়ম মেনে খালটি পুনঃখনন করার কথা জানান প্রকল্প কমিটির সভাপতি। খাল পুনঃখননের কাজ পুরো উদ্যমে চলছে এবং সেই খাল খনন আমাদের অফিস থেকে যে এস্টিমেট দিয়েছে সেইভাবে আমরা কাজ সম্পাদন করার জন্য চেষ্টা করছি। খাল পুনঃখনন কাজের মধ্যে কোনো ধরনের অনিয়ম পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের কথা জানায় কর্তৃপক্ষ। আমরা আশা করি 30 দিনের মধ্যে সমস্ত কাজ শেষ করব।
এবং সব বিলগুলো সব দেওয়া হয় 30 জনের ভিতরে আমরা চেষ্টা করতে আছি যাতে কাজটা সুষ্ঠুভাবে সমাধান হয়। এই খাল খনন যাতে যথাযথভাবে এস্টিমেট অনুযায়ী এবং যথাযথভাবে সঠিকভাবে যাতে বাস্তবায়িত হয় এ বিষয়ে উপজেলা প্রশাসন সহ উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের মাধ্যমে তদারকি কার্যক্রম অব্যাহত আছে। খাল পুনঃখননের পাশাপাশি বৃক্ষরোপণ কার্যক্রমের যথাযথ সংরক্ষণ নিশ্চিত করা গেলে প্রকল্পটি পরিবেশ বান্ধব ও টেকসই উন্নয়নের একটি অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে উঠবে। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। 2026 সালের এইচএসসি পরীক্ষায় কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে 8টি কলেজে নেই কোনো পরীক্ষার্থী। দু একটিতে ছাত্রছাত্রীরা পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করলেও ফাইনালে ফর্ম পূরণ করেননি। শিক্ষা বোর্ডের কর্মকর্তারা বলছেন, মন্ত্রীর নির্দেশনায় মানহীন প্রতিষ্ঠান চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আর কিছু কিছু প্রতিষ্ঠানের দুরবস্থার কারণে সামগ্রিক শিক্ষা ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয় বলে জানালেন শিক্ষাবিদরা। শাহাবুদ্দিনের তথ্য চিত্রে তাহসিন তারিনের রিপোর্ট। কুমিল্লার বরুড়া উপজেলার বেগম জহিরা মহিলা কলেজ প্রতিষ্ঠিত হয় 2000 সালে। প্রতিষ্ঠার 26 বছর পর এই কলেজ থেকে কোনো শিক্ষার্থী এবার এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে না। ভগ্নদশায় পড়ে থাকা কলেজটির অফিস সহকারী জানালেন, প্রতিষ্ঠানটিতে 65 জন মেয়ে শিক্ষার্থী একাদশ শ্রেণীতে ভর্তি থাকলেও কেউ পরীক্ষার জন্য ফর্ম পূরণ করেনি। শিক্ষক কর্মচারীরা কোনো বেতন ভাতা আমরা পাইনি, ঠিক আছে, যার ধরনের শিক্ষকরাও আসে না, কর্মচারীরাও যায় না এই অবস্থা। ভিন্ন চিত্র কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার 60 সালা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের। প্রতিষ্ঠানটির স্কুল শাখা সুনামের সঙ্গে চললেও 2012 সালে সংযুক্ত হওয়া কলেজ শাখা সফলতার মুখ দেখেনি। এই বছর প্রতিষ্ঠানটি থেকে 10 শিক্ষার্থী রেজিস্ট্রেশন করলেও নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি কেউ। প্রতিষ্ঠান প্রধানের দাবি, শিক্ষার্থী ও শিক্ষক সংকটের কারণে প্রতিষ্ঠানের কলেজ শাখাটি এখন বোঝা হয়ে দাঁড়িয়েছে। গতবার এই 10 জন আসলে আমরা কলেজ বাঁচানোর জন্য দিচ্ছি, জাস্ট এটা সিস্টেম, আপনারা জানেন এগুলো করে এটা দিচ্ছি। আসলে বাচ্চারা অত আগ্রহী ছিল না, কেউ অন্য কলেজে টিসি নিয়ে চলে গেছে। আমরাও বলছি যে যেহেতু টিচার নাই, আর্থিক সংকটের টিচার আসতেছে না, ঠিক আছে, তো সেই জন্য হচ্ছে তোমরা এখানে তো আর থেকে লাভ হচ্ছে না। এদিকে গত বছর এসএসসির ফলাফল প্রকাশের পর সর্বনিম্ন ফলাফলের 13টি শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক স্বীকৃতি বাতিল করেছে বোর্ড। এবার যে 8টি প্রতিষ্ঠানে উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থী নেই, সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ। 8টি প্রতিষ্ঠান স্যার আজকে বললেন, তা আমরা এই বিষয় নিয়ে ইতিমধ্যেই আমরা আলোচনা করেছি এবং তাদেরকে আমরা ডাকবো এই 2-1 দিনের মধ্যেই ডেকে তাদের এই বিষয়টার আমরা একটা নিব, জবাবদিহিতা নিব যে কেন ছাত্র থাকলো না বা এগুলো বোর্ডকে আপনারা পূর্বে কেন অবহিত করলেন না। প্রতিষ্ঠান গড়ে তুললে পরিচর্যা না করলে তাতে সামগ্রিক শিক্ষা ব্যবস্থায় নেতিবাচক প্রভাব ফেলে বলে জানালেন শিক্ষাবিদরা। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে যদি তারা সরকারের কাছ থেকে কোনো অনুদান পায় বা এমপিওভুক্ত হয়, তাহলে তাদের প্রতিষ্ঠান অবিলম্বে বন্ধ করে দেওয়া উচিত অথবা তাদেরকে সতর্কবাণী করে দেওয়া উচিত। 2026 সালের এইচএসসি পরীক্ষা শুরু হবে 2 জুলাই থেকে। এবার কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে 6 জেলায় 464টি প্রতিষ্ঠান থেকে 95,702 জন পরীক্ষায় অংশ নেবে। তাহসিন তারিন, মোহনা সংবাদ। এদিকে ব্রাজিল জাপান ম্যাচ ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতে ছিল উৎসবের আমেজ। খেলা শুরুর আগেই সমর্থকদের আনাগোনায় মুখর হয়ে ওঠে পুরো এলাকা। প্রথমার্ধে জাপান এগিয়ে থাকায় হতাশায় মুষড়ে পড়ে ব্রাজিল সমর্থকরা। তবে শেষ মুহূর্তে নাটকীয় জয়ে উল্লাস নিয়ে ঘরে ফেরে সবাই। বিস্তারিত জানাচ্ছেন নাজমুল ইসলাম। জাপানকে 2-1 গোলে হারিয়ে নকআউটের বাধা পেরোতেই এভাবে বিজয় উল্লাসে মাতেন ব্রাজিল সমর্থকরা। ব্রাজিল জাপানের মহারণকে ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নামে সমর্থকদের ঢল। খেলা শুরুর আগেই হলুদ জার্সি, উড়ন্ত পতাকা, বাঁশি, ঢোল আর স্লোগানে মুখর হয়ে ওঠে টিএসসি চত্বর। মুহূর্তেই হয়ে ওঠে এক টুকরো ব্রাজিল। তবে ব্রাজিল সমর্থকদের উচ্ছ্বাস বেশিক্ষণ স্থায়ী হয়নি। ম্যাচের শুরুতেই জাপান 1-0 গোলে এগিয়ে গেলে নেমে আসে বিষাদের ছায়া। আনন্দ উল্লাস রূপ নেয় দুশ্চিন্তা আর উৎকণ্ঠায়। তো ব্রাজিল জিতবো, এখন একটা যেহেতু হয়ে গেছে, খেলা অনেক বাকি। আজকে খেলা হাড্ডাহাড্ডি লড়াই চলছে জাপান আর ব্রাজিলের, আমরা জিতবো ইনশাআল্লাহ। দ্বিতীয় অর্ধে 1-1 গোলে সমতায় ফিরলে দেহে প্রাণ ফিরে পান ব্রাজিল সমর্থকরা। কেটে যায় হতাশা, আবারও উল্লাসে মুখর হয়ে ওঠে টিএসসি। জয়ের জন্য মরিয়া 2 দলই। অবশেষে আসে মাহেন্দ্রক্ষণ। ব্রাজিলের জয়সূচক গোলে আনন্দে ফেটে পড়েন সমর্থকরা। খুশির জোয়ারে টইটুম্বুর টিএসসি। বাঁধ ভাঙা উল্লাস, বিজয়ধ্বনি ও পতাকা মিছিলে বিজয়ের উৎসবে মেতে ওঠেন হাজারো ব্রাজিল ভক্ত।
অনেক কষ্টের পরে আসছি অনেক দূর থেকে, অনেকটাই ভালো লাগছে। ব্রাজিল উইন। আমরা বলেছি ওস্তাদের মার শেষ রাইতে, ঠিক ওস্তাদের মার শেষ রাইতে দেখা দিতে। ব্রাজিল অলওয়েজ ব্র্যান্ড, আর আমরা নেইমারকে এত ভালোবাসি। খেলা দেখতে আসা আর্জেন্টিনা সমর্থকদের কণ্ঠেও ছিল ব্রাজিলের জন্য শুভকামনা। তাদের চাওয়া পরবর্তী রাউন্ডে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের লড়াইয়ে জমে উঠুক বিশ্বকাপ। আর্জেন্টিনা সাপোর্টার হিসেবে ব্রাজিল বিজয় আমাদের অনেক খুশি লাগতেছে, কারণ হচ্ছে ব্রাজিলে আসার কারণে আমাদের আর্জেন্টিনার ফায়দা হবে। আজকে ব্রাজিলকে সাপোর্ট করছি কেন? ব্রাজিল হেরে গেলে ওয়ার্ল্ডের যে ফুটবলের একটা সৌন্দর্য চলে যাবে। ব্রাজিল যে আউট হলে তাহলে দর্শক সমাগম কম হবে, এই কারণেই আমি আর্জেন্টিনা হয়ে ব্রাজিলের সাপোর্ট। বাঁচা মরার লড়াইয়ে টান টান উত্তেজনা আর রুদ্ধশ্বাসকর এক ম্যাচে অবশেষে জাপানকে হারিয়ে জয়ের এ ধারা অব্যাহত রেখে আবারও নিজেদের ঘরে বিশ্বকাপ তুলবে এমনটাই প্রত্যাশা করছে ব্রাজিল সমর্থকরা। নাজমুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। সিলেটে পৌঁছেছে কাতারে শাহানিয়া এলাকার সড়ক দুর্ঘটনায় নিহত 5 বাংলাদেশি প্রবাসীর মরদেহ। সকালে সিলেট ওসমানিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহগুলো পৌঁছায়। বাংলাদেশ ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের অর্থায়নে নিহতদের মরদেহ দেশে পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কাতারের স্থানীয় সময় রাত 10:15 বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি 226 নম্বর ফ্লাইটে হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশের উদ্দেশ্যে পাঠানো হয়। এছাড়া মরদেহগুলো বাংলাদেশে পৌঁছানোর পর তা যথাযথভাবে পরিবারের কাছে হস্তান্তর ও অন্যান্য সুবিধা প্রদানের বিষয়ে মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখা কাজ করছে বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। গাজীপুরের কালিয়াকৈরে নৌকা তৈরির কারিগররা বর্তমানে চরম দুর্দিন পার করছেন। উন্নত যাতায়াত ব্যবস্থা, খাল নদী ভরাট হয়ে যাওয়া, কাঁচামাল সংকটের কারণে নৌকার তৈরি চাহিদা কমে গেছে। বংশ পরম্পরায় জড়িত ঐতিহ্যবাহী এই পেশার সঙ্গে জড়িত শতাধিক পরিবার এখন জীবিকা নির্বাহে হিমশিম খাচ্ছেন। বাধ্য হয়ে অনেকেই বাপ দাদার পেশা পরিবর্তনের কথা ভাবছেন। আলহাজ হোসেনের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন জলিবিন্দা বনাওয়ালা। কালিয়াকৈর উপজেলার সীমারপাড় এলাকার তৈরি নৌকা একসময় দেশের বিভিন্ন অঞ্চলে বিক্রি হতো। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাঠ কাটা, নকশা তৈরি, পেরেক লাগানো আর রং করার কাজে ব্যস্ত থাকতেন কারিগররা। কিন্তু নদী খালে সেতু নির্মাণ, জলাশয় সংকুচিত হওয়া এবং উৎপাদন খরচ বাড়ায় কমেছে নৌকার ব্যবহার। আগে নৌকা বানিয়ে পরিবার নিয়ে সচ্ছলভাবে জীবনযাপন করতে পারলেও বর্তমানে ঐতিহ্যবাহী এই শিল্পের কারিগররা টিকে থাকার লড়াই করছেন। কয়েকটা ব্রিজ হয়ে যাওয়াতে আমাদের নৌকার চাহিদা একটু কমে গেছে। একটা ব্রিজে মনে করেন 200 নৌকা কম লাগে। আগের যে দামগুলো দিত এই নৌকাগুলো এখন ওই দামেই দিতে চায়, কিন্তু জিনিসপত্রের দাম অত্যাধিক। বেচাকিনি হয় না, জল তো নাই, পানিটা নাই, তো এই হিসাবে বেচাকিনি এখন একদম কম, চলাফেরা অনেক কষ্ট। কারিগরদের দাবি সরকারিভাবে আর্থিক সহায়তা, স্বল্প সুদে ঋণ এবং নৌকা শিল্পকে টিকিয়ে রাখতে বিশেষ উদ্যোগ নেওয়া হলে হারিয়ে যাওয়ার পথে থাকা এই ঐতিহ্যবাহী শিল্প নতুন করে প্রাণ ফিরে পাবে। প্রত্যেকটা গোলায় 10টা 12টা করে নাও বানিয়ে মনে করেন রেখে দিচ্ছে, কিন্তু কাস্টমার নেই। এই ব্যবসা আর বেশি দিন চলবো না। যদি কোনো আমরা অনুদান পাইতাম, কোনো সহযোগিতা পাইতাম, তাহলে আমরা ব্যবসা চালিয়ে রাখতাম। প্রাচীন একটি শিল্পকে টিকিয়ে রাখতে আর্থিক সহযোগিতার জন্য পরিকল্পনা গ্রহণের কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। যে আর্থিক সহযোগিতা রয়েছে বর্তমান সরকারের যে প্ল্যান অনুযায়ী, সেগুলো আমরা বাস্তবায়ন করব এবং তাদের যদি অন্যরকম যদি কোনো লোন বা ব্যাংক ঋণ বা এরকম কোনো কিছু প্রয়োজন মনে হয়, আমরা এটা আমাদের উপরের মহল এবং আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনবো। কর্তৃপক্ষের যথাযথ সহায়তা না পেলে গ্রাম বাংলার ঐতিহ্য কালিয়াকৈরের নৌকা তৈরি কারিগররা একদিন হারিয়ে যাবে, এমন আশঙ্কা সংশ্লিষ্টদের। ডলি বিনতে মনোয়ারা, মোহনা সংবাদ। এবার সারা দেশে অনুষ্ঠিত সভা সমাবেশ নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্র ডেস্ক রিপোর্ট। গাজীপুরের কালিয়াকৈরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় 2000 কৃষককে রোপা আমন ধানের বীজ ও রাসায়নিক সার, 100 কৃষককে হাইব্রিড মরিচের বীজ ও সার এবং 4700 কৃষককে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ কার্যক্রমে উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। টাঙ্গাইলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও ডেঙ্গু প্রতিরোধে র্যালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রাবার বিক্রিতে অনিয়ম ও চাষিদের হয়রানির অভিযোগে বান্দরবানে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
ঝালকাঠির কাঠালিয়ায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, গাছের চারা ও সার বিতরণ করা হয়েছে। বর্জ্য আমার দায়িত্ব আমার এই স্লোগানে টাঙ্গাইলে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনার জন্য সচেতনতামূলক প্রচারণা অনুষ্ঠিত হয়েছে। জয়পুরহাটে জাকস ফাউন্ডেশনের আয়োজনে জনসচেতনতা বৃদ্ধিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। কেরানীগঞ্জের নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে শিক্ষার্থী ও অংশীজনদের যৌথ ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রামের মিরসরাইয়ে বারিয়ারহাট পৌরসভার 9টি ওয়ার্ডে টেকসই উন্নয়ন, আধুনিক অবকাঠামো নির্মাণ, নাগরিক সেবার মান উন্নয়ন ও পরিকল্পিত নগরায়নের লক্ষ্যে ক্লাস্টার উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কুষ্টিয়ার খোকসায় উৎপাদিত কালো তিল আন্তর্জাতিক বাজারে রপ্তানির মাধ্যমে কৃষকের আয় বৃদ্ধি, ন্যায্য মূল্য নিশ্চিতকরণ এবং উৎপাদিত সংগঠন ভিত্তিক কৃষি ব্যবসার নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। আন্তর্জাতিক প্রসঙ্গ। মধ্যপ্রাচ্যের চলমান ভূ রাজনৈতিক উত্তেজনার মধ্যেই কাতারের রাজধানী দোহায় মার্কিন ও ইরানি কর্মকর্তাদের মধ্যে উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূতরা এই বৈঠকে অংশ নেবেন বলে নিশ্চিত করেছে হোয়াইট হাউস। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো বৈঠক হওয়ার তথ্য নাকচ করেছে ইরান। দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদী বলেছেন, এ সপ্তাহে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো কারিগরি বৈঠকের সূচি নির্ধারণ করা হয়নি, তবে কাতারের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে তেহরান। একই সঙ্গে হরমুজ প্রণালী নিয়ন্ত্রণের প্রশ্নে নিজেদের অবস্থানেও অনড় থাকার কথা জানিয়েছে দেশটি। প্রথম আলো শিরোনাম করেছে, করমুক্ত আয়সীমা আরও বাড়ল, ব্যাংক হিসাবে টিআইএন নয়, বাজেটের সংশোধনে। রুদ্ধশ্বাস জয়ে শেষ 16 ব্রাজিল। বাড়তি বিদ্যুৎ চেয়ে সংসদ সদস্য ও আরইবির চিঠি। দৈনিক ইত্তেফাক শিরোনাম করেছে, সংসদে অর্থ বিল পাস, বাড়ল করমুক্ত আয়সীমা, কালো টাকা সাদা করার সুযোগ পাত। 2026-27 অর্থ বছরের বাজেট পাস হচ্ছে আজ। একীভূত 5 ব্যাংকের আমানতকারীদের টাকা ধাপে ধাপে ফেরত দেওয়া হবে। সংসদের প্রধানমন্ত্রী, তিস্তা ব্যারেজ মাস্টার প্ল্যান জাতীয় অগ্রাধিকার, যে কোনো মূল্যে বাস্তবায়ন করা হবে। সমকাল শিরোনাম করেছে, তিস্তা মহাপরিকল্পনা যে কোনো মূল্যে বাস্তবায়ন করা হবে, সংসদের প্রধানমন্ত্রী। ভয়ঙ্কর ত্রয়ীর সামনে সুইডেন। যুগান্তর শিরোনাম করেছে, সংসদে অর্থ বিল পাস, করমুক্ত আয়সীমা বাড়ল, কমল কর্পোরেট কর। 1 জুলাই থেকে কার্যকর নবম পে স্কেল, সর্বোচ্চ 135% বাড়বে 11 থেকে 20তম গ্রেডে। সংসদের প্রধানমন্ত্রী, তিস্তা মহাপরিকল্পনা যে কোনো মূল্যে বাস্তবায়ন। আমার দেশ শিরোনাম করেছে, সংসদে বাজেট আলোচনায় 2 নেতা, তিস্তা প্রকল্প যে কোনো মূল্যে বাস্তবায়িত হবে, প্রধানমন্ত্রী বললেন। পাচার করা অর্থ ফেরাতে কার্যকর উদ্যোগ চাই, বিরোধী দলীয় নেতা বললেন। ছাত্রদল কবে নিয়মিত ছাত্রদের হবে? দর্শক, এই ছিল আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরো একবার। আজ পাশ হচ্ছে জাতীয় বাজেট। ব্যক্তি শ্রেণীর আয়করের ছাড় ও কালো টাকা সাদা করার সুযোগ বাতিল সহ নানা পরিবর্তন। মানবতা বিরোধী অপরাধে সাবেক মন্ত্রী ইনুর বিরুদ্ধে রায় আজ, সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা প্রসিকিউশনের। সাতক্ষীরায় খাল খননে ধীরগতি, অনিয়ম, 2 পারের গাছ রক্ষার দাবি, কাজের মান নিয়ে অসন্তোষ স্থানীয়দের। এবং ফুটবল বিশ্বকাপে সেলেসাও ম্যাজিককে জাপানকে হারিয়ে শেষ 16তে ব্রাজিল, টাইব্রেকারে জার্মানিকে ক্ষত বিক্ষত করে প্যারাগুয়ের জয়। এই ছিল মোহনা সংবাদের পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে বেলা 11টায় দেখুন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।